ওই রাফি, দেখ দেখ, কলেজে মেন গেট দিয়ে একটা পাগল আসছে, মাথায় বড় বড় চুল, ইস গায়ে কি ময়লার শার্ট, দেখলে বমি আসছে। আচ্ছা, কোথা থেকে আসে রে এসব কলেজে? কলেজের গেটে আরিয়ান আসছে, তাকে দেখে সবাই পাগলা বলে ডাকছে। পাগল কেনই বা বলবে না, সে যে স্টাইলে কলেজে এসেছে, পাগল বলাটা স্বাভাবিক। আরে ভাই, এভাবে বলছেন কেন? আমি এই কলেজেই ভর্তি হয়েছি। কি বলিস তুই? বাংলাদেশের নামকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস, তাও আবার এই পাগল হয়ে? বলি, মাথা ঠিক আছে তো তোর? তুই তাড়াতাড়ি গিয়া ডাক্তার দেখা, এখানে বেশিক্ষণ থাকিস না, কলেজ মাঠ গন্ধ হয়ে যাবে। দেখুন ভাই, আমি আমার যোগ্যতাই এখানে এসেছি। আমি গরিব, বাবা মা নেই, তাই তো ভালো পোশাক পরতে পারি না। রাস্তার পাশে ঘুমাই, কোনো রকম দিন যায় রাত আসে। দিনে কাজ করি, রাতে চাঁদের আলোতে পড়াশোনা করি। সৃষ্টিকর্তার দয়ায় এই পর্যন্তই এসেছি। তোর দোয়া বুঝি হয়তো এই পর্যন্তই শেষ। এই, তোরা কে কোথায় আছিস? সালারে পিটা তো। এরপর সবাই এসে আরিয়ানকে মারতে থাকে। একজন স্যার সেটা দেখে এগিয়ে আসে, আরিয়ানকে চিনতে পেরে সবাইকে সরে যেতে বলে। এই, তোমরা এইভাবে ছেলেটাকে মারছো কেন? এ তো কলেজে নতুন ভর্তি হয়েছি, আজ প্রথম কলেজে আসছে। স্যার, এই পাগল কিভাবে আমাদের কলেজে পড়তে পারে? এটা কোনোভাবেই সম্ভব না, তাকে বের করে দেওয়া হোক। সবার মুখে একই কথা, এই ক্ষেত পাগলটাকে বের করে দিতে হবে। তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো, বাবার টাকার গরম দেখাতে না। যাও, সবাই ক্লাসে যাও। কথাটা বলেই স্যার চলে যায় অফিস রুমে। আরিয়ানও চলে আসে পিছে পিছে। অফিসের ভিতরে ঢুকতেই স্যার আরিয়ানের পায়ে পড়ে আর তার কাছে ক্ষমা চায়। বস, আমাকে মাফ করে দেন, আমি আপনার সামনে যেতে দেরি করে ফেলেছি, এজন্য ওরা মারার সুযোগ পেয়েছে। প্লিজ আমাকে মাফ করে দেন। পাছার সমস্যা নেই, আমিও চেয়েছিলাম সবাই যেন এমন ব্যবহারটাই করে। আর হ্যাঁ, আমার পরিচয় যদি কেউ একবার জানতে পারে, মনে রাখিস সেদিন তোর শেষ দিন। আপনারা কি ভাবছেন আরিয়ান কে, আর স্যার কেন এভাবে কথা বলছে? গল্পের সাথে থাকুন, সব কিছুই বুঝতে পারবেন। স্যারের সাথে কথা শেষে আরিয়ান ক্লাসে আসে, পিছে পিছে স্যারও আসে। এটা দেখে সমস্ত ছাত্রছাত্রী দাঁড়িয়ে যায়। তোমরা সবাই বসো। এই যে ছেলেটাকে দেখছো, ওর নাম আরিয়ান, আর সে আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবি। সবাই আরিয়ানের সাথে পরিচয় হয়ে নিবে। আর হ্যাঁ, কেউ কলেজে বাবার টাকা ও পাওয়ারের অপব্যবহারের চেষ্টা করবে না। যদি এই ভুল করো তাহলে টিসি দিতে বাধ্য থাকিব। এই বলে স্যার ক্লাস থেকে বের হয়ে চলে আসে। এদিকে স্যারের কথা শুনে রাফি সহ তার বন্ধুরা সবাই রেগে এখন। মনে হয় স্যারকে খেয়ে ফেলবে। এমন ভাব, এমন রাগ করবেই না কেন? সে তো ঢাকা শহরের সব থেকে পাওয়ারফুল ও ক্ষমতাবান এমপির ছেলে, আর আজ একটা খাদ পাগল টাইপের ছেলের জন্য এত কথা শুনতে হলো। কে এই ছেলে, কি তার পরিচয়? জানতেই হবে। এই যে খ্যাত পাগল, তোর পরিচয় কী রে? তুই কোনো ছোটোখাটো পাগল না রে, আজকে তোর জন্য স্যার এভাবে বলল যে। দেখুন ভাই, আমি একজন সাধারণ এতিম ছেলে, বাবা মা নেই, কোনো রকম পরের থেকে চেয়ে খাই, আর রাতে চাঁদের আলোয় ল্যাম্পপোস্টের আলোতেই পড়াশোনা করি। এই যে শোনো, আজকে তোমরা চলে যাও, সবার ছুটি। আর আরিয়ান, তুমি আমার সাথে আসো, তোমার থাকার ব্যবস্থা করে দিব। ওকে স্যার। সবাই রুমে চলে যায়। আরিয়ান কাকে যেন কল করে আর বলে, সামনের রাস্তায় প্রথমগুলিতে আয়, আমার প্রিয় মেশিনটা নিয়ে আসিস। আর ও হ্যাঁ, আমার ব্যাগটা আনতে ভুলিস না কিন্তু। ওপাশে থাকা আরিফ বলে ওঠে, ওকে বস। বস, আপনার বাইক নিয়ে আসবো নাকি গাড়ি? তুই জানিস না আমি এখানে একটা মিশনে আছি, গাড়িতে চলা যাবে না, তুই বাইক নিয়ে আয়। ওকে বস, আমি 10 মিনিটের ভিতরে চলে আসছি। 10 মিনিট পর আরিফ আরিয়ানের কাছে আসে। তারা দুইজনে স্যারের পিছে পিছে যায়। আরিয়ান মুখে সার্জারি মাস্ক পরে যেন কেউ না চেনে। আরিয়ান বস, এই রুমটা আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে। ভিতরে এসি, সুইমিং পুল, ওয়াইফাই, আর আপনি চাইলে প্রতি রাতে একটি করে সুন্দরীও পাবেন। এই শোন, তোর এই মাথা থেকে দেহ আলাদা করে ফেলবো যদি কখনো আর মেয়েদের কথা বলিস। আমি কিং খান, শুধুমাত্র একটাই নেশা পছন্দ করি, সেটা রক্তের নেশা। রক্ত যেখানে এই কিং সেখানে। আমি সব সহ্য করতে পারি, কখনো মেয়েদের সম্মানানি আর বেইমানি না। যে আমার সাথে বেইমানি করে তাকে আমি আমার রক্তের নেশা লাগিয়ে দিই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখান থেকে দূর হ। বস, আমি কি আমাদের সকল কুলুদের এখানে আসতে বলবো? আরিফ, তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ। আমি গোপনে মিশনে আছি, এখানকার এমপির সমস্ত তথ্য আমার চাই। জি বস।
1 ঘন্টা লাগবে না, আমি 10 মিনিট পর জানাচ্ছি। আরিয়ান আবারও কাকে যেন কল দেয়, কিছুক্ষণ কথা বলে, তারপর ফোন কেটে দেয়। কথাগুলো ছিল ঠিক এই রকম। ডক্টর, আমার বোন কবে সুস্থ হবে? আর ও সুস্থ হয়ে আবার কবে সেই পুরাতন দিনের মতো আমাকে ডাকবে? ওপাশ থেকে ডাক্তার বলল, শুনুন আরিয়ান, আমি সহ বাংলাদেশের সব থেকে বড় বড় ডাক্তার আপনার বোনের জন্য 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। দেখুন ডক্টর, যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু আমার বোনটাকে ঠিক করে দিন। সব কিছু টাকা দিয়ে হয় না মিস্টার আরিয়ান, আপনি ধৈর্য ধারণ করুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। এই বলে কেটে দেয় ডাক্তার। আরিয়ান তার গায়ের নোংরা পোশাক খুলে সাথে নকল চুল সহ ছদ্মবেশী রূপটাও চেঞ্জ করে। ফ্রেশ হয়ে রুমে আসে। আরিফ আগে থেকে নিয়ে এসেছিল বিরিয়ানি, খাসির মাংস, সেগুলো খেয়ে নেয়। পরের দিন আবার সেই ছদ্মবেশী নিয়ে কলেজে আসে। আজ কলেজে আসতে একটা মেয়ের সাথে ধাক্কা খায় আরিয়ান। সিনেমার মতো মেয়েটা পড়তে যাবে ঠিক সেই সময় আরিয়ান মেয়েটাকে ধরে ফেলে। আরে এটা কি মেয়ে নাকি আকাশ থেকে সত্য নামা পড়ি? এই যে মিস্টার ভূত, এবার ছাড়েন, দেখা হয়েছে তো? সরি, আমাকে ক্ষমা করবেন, আমি দেখিনি। কিরে, তুই জানিস কাকে কোলে ধরেছিস? এটা যদি রাফি দেখে তাহলে তোর জীবন এখানেই শেষ হয়ে যেত। কপাল ভালো, রাফি আজ কলেজে আসেনি। এই মেয়েটা রাফির কি হয়? আর কে এই মেয়েটা? এটা হলো রাফির ছোট বোন নেহা, এই এলাকার এমপির একমাত্র কন্যা। তবে নেহা একদম সহজ সরল, একদম রাফির উল্টো। ঠিক বলেছিস তুই, সত্যি যেমন সুন্দর তেমন ভদ্র। আপনারা কি ভাবছেন রাকিবকে? রাকিব আর আরিয়ান সকালে রাস্তায় কথা বলে, ওদের পরিচয় হয়। আরিয়ানের সাথে বন্ধুত্ব করেছে রাকিব। আরিয়ান ক্লাসে চলে আসে, রুমে ঢুকতেই তো আবার বড় একটা শখ। এটা কি দেখছে সে? নেহা তাদের ক্লাসে, তাও আবার আরিয়ান যেখানে বসে, মানে পিছনের সিটে। আরিয়ান আর কিছু না ভেবে চলে আসে নেহার পাশে, চুপ করে বসে পড়ে। আপনি এই ক্লাসে? দুই ভাই বোন কি একসাথে পড়েন? জি, আমরা তো ভাই বোন, যমজ। রাফি ভাইয়া বড়, আমি ছোট। ও তাই নাকি? আপনাকে দেখে মনে হয় না রাফির বোন। কেন? রাফি অনেক খারাপ ব্যবহার করে, গরিবদের দেখতে পারে না। আর হ্যাঁ, আপনি যে এমপির মেয়ে সেটা দেখলে বোঝাই যায় না। দেখুন, আমরা সবাই মানুষ, এত দিমাগ অহংকার করে কি হবে? আমি এমপির মেয়ে, এটা তো আমার পরিচয় না, তাই না? বাহ, আপনি তো সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন। আপনি দেখতে যেমন সুন্দর, ঠিক মনটাও তেমন সুন্দর। আমরা মানুষটা ঠিক মেহেদি পাতার মতো, দেখতে এক, কিন্তু মনের ভিতরে আর এক। আমরা মুখে বলি এক কথা, কিন্তু মনে পোষণ করি আর এক কথা। আমরা কি বন্ধু হতে পারি? শুধু বন্ধু হতে চাইলে ঠিক আছে, তার বেশি না। ওকে, ফ্রেন্ডস, ডান। এই বলে আরিয়ান নেহা বন্ধুত্ব করে নেয়। সবগুলো ক্লাস শেষ করে আরিয়ান, নেহা, রাকিব একসাথে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে। তাদের সবার বাসায় একই দিকে। নেহার নিচের গাড়ি থাকতেও সে বাসে করে কলেজে আসে, এটা তার দৈনন্দিন কাজ। আচ্ছা, তোমাদের সবার থেকে আজকের মতো বিদায় নিলাম, আগামীকাল আবার দেখা হবে। আরিয়ানের বাসা কাছে থাকায় সে আগেই নেমে আসে। তবে একটা কথা, আরিয়ানের বাসায় এখানে না, সে মূলত নেহা আর রাকিবের থেকে ঠিকানা গোপন করার জন্য এখানে এসেছে। আরিফকে কল দিল। আরিফ, কোথায় তুমি? এমপির বাসার রাস্তার পাশে বাইক নিয়ে আসো, আমি দাঁড়িয়ে আছি। ওকে বস। এরপর আরিফ বাইক নিয়ে চলে আসে। আরিয়ান বাইক চালায়, আরিফ পেছনে বসে থাকে। রুমে চলে আসে বিকালে। আরিয়ান ফ্রেশ হয়ে আরিফকে বলে, এমপির খবর কি? এমপি হালাই তো পুরাই 2 নম্বর। মানে কি, বুঝিয়ে বলো তো। বস কি আর বলবো, হালাই একটা কুত্তার বাচ্চা। কত শিশুকে যে ইন্ডিয়া, লিবিয়া, কুয়েত আরও কয়েকটা দেশে পাচার করেছে সেটার হিসাব নাই। এমপির আদেশে ও অনেক নেতা প্রতি রাতে মেয়েদের নিয়ে ব্যবসা করে। গ্রামের সহজ সরল মেয়েদের কাজের কথা বলে রাতের খাবার বানায়। এদিকে এমপির ছেলে রাফিও কম কিসে, সেও তো মেয়ে আর মদ ছাড়া কিছুই চেনে না। পুলিশ কিছু বলে না এদের? পুলিশ হাসালেন বস। যেখানে পুলিশ তার গরম শরীর ঠান্ডা করার জন্য গরিব নিরীহ মেয়েদের অধিক মাত্রা ড্রাগ দিয়ে বিছানা গরম করে, সেখানে আপনি বলছেন পুলিশ কিছু করতে? এই থানার অফিসার ইনচার্জ, ওর জন্মসূত্র বের কর। বস জানি এটা বলবেন, এজন্য আগে থেকেই বের করে রেখেছি, এই দেখো। এই শুয়োরের বাচ্চাও তো কম না, ঘুষ আর নারী পাগল,
এদেরকে সরকার কি এই কাজে নিয়োগ দিয়েছে? এদের ধরে পুরুষাঙ্গ কেটে কুকুর দিয়ে খাওয়াতে হবে। শুধু অপেক্ষা কর। বস, এই শহরে আমার 400 মতো কুলু আছে, যে কোনো সময় হুকুম দিলে সবগুলোকে মাটি চাপা দিবে। এই কিং কাজ করে একাই, কিং অলওয়েজ কিং, একাই 100। সময় হলে সবাইকে বলবো, এখন আমার মতো কাজ করতে দিবি। ওকে বস। এই বলে রাতে খেয়ে আরিফ ও আরিয়ান ঘুমিয়ে পড়ে। হঠাৎ সকালে টিভিতে নিউজ। ব্রেকিং নিউজ, আজ চৌরাস্তার মোড়ে গলা, হাত, পা কাটা পুরুষাঙ্গ কেটে আলাদা করে একটা লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা এই থানার অফিসার ইনচার্জের লাশ। লাশের পাশে রক্ত দিয়ে লেখা ছিল, রক্ত পিপাসিত কিং কামিং ঢাকা। সাংবাদিকের মুখে কথা শুনে শহরের প্রতিটা মানুষের মুখের খাবার হাত থেকে পড়ে যায়। বাচ্চারা টয়লেট করতে ভুলে যায়, বুড়া দাদুরা ভয়ে কাঁপতে শুরু করে। সবাই জানে রক্ত পিপাসু কিং হলো সেই মাফিয়া যার সামনে স্বয়ং জিব্রাইল আসতেও ভয় পাবে। কিংয়ের আসল নাম ভিলেজ কিং। সে আগে যেই গ্রামে থাকতো সেখানকার সকল বেঈমান দুর্নীতিকে এমনভাবে শেষ করেছে সেটার ইতিহাস সবাই জানে। মনে পড়লে কেউ ভুল করতেও ভয় পায় না। বস, কোথায় আপনি? পাশের মোড়ের চায়ের দোকানে। খবরে যেটা দেখাচ্ছে সেটা কি ঠিক? আজকে রেডি থাকিস, তোকে সাথে যেতে হবে। বস ঠিক আছে, তবে ব্যাগ নিলে যাব না। ব্যাগের ভিতরের জিনিস দেখলে আমার ভয়ে জান থাকে না, আর আপনি যখন কাউকে শাস্তি দিবেন তখন আমি দেখতে পাবো না। সমস্যা নেই, আজকে শুধু গলা আর একটা হাত কাটবো। ওকে বস, তাহলে সমস্যা নাই, আমি আসছি। তাড়াতাড়ি আসিস, রুমে গিয়ে একটু ঘুমাবো, রাতে কাজ আছে। জি বস, 5 মিনিটে আসছি। এরপর আরিফ সেখানে আসে। আরিয়ান আজ বাইকের পিছনে বসেছে, আরিফ চালাচ্ছে। আরিফ ভয়ে ভয়ে আছে, কারণ সেই ছোট থেকে সে আরিয়ানের সাথে আছে। কখনো বলেনি আরিফকে বাইক চালাতে। আজ কেমন জানি পরিবর্তন দেখাচ্ছে। আরিফ, তুই কি কোনো কারণে ভয় পাচ্ছিস? না মানে একটু। আমি থাকতে তোর ভয় কিসের? কি হয়েছে তোর? না মানে আপনি আজ পেছনের জন্য। আরে পাগলা, এখন থেকে সবকিছুই শিখে রাখবি। আমি না থাকলে তুই তো এই টিমটাকে চালাবি। ওকে বস। এভাবে কথা বলতে বলতে বাড়িতে চলে আসে। হঠাৎ আরিফ ব্রেক করে। এভাবে কেউ ব্রেক করে? ভাই, বাসায় চলে এসেছি তাই। ওকে, গাড়ি পার্ক করে আমার জন্য একটেল গরম কফি করে দিস। ওকে ভাই। আরিয়ান ফ্রেশ হয়ে আসে, এসে আরিফের তৈরি কফি খায় আর বলে, কি রে, এত সুন্দর করে কফি বানানো কবে শিখলি? কি যে বলেন না, প্রথম আমার হাতের কফি খাচ্ছেন তো এজন্য এমন বলছেন। ওকে, আজ থেকে দোকানের চা বন্ধ, তুই নিজের হাতে কফি বানিয়ে দিবি প্রতিদিন। ভাই, আমি কতদিন দিব? একটা ভাবি তো বানাতে পারেন। পাগল হয়ে গেছিস নাকি? আমার জীবনের সাথে কোনো মেয়ের জীবন জড়ালে সে তো আমার মতো রাস্তায় মরবে। আমি জেনে বুঝে এমন ভুল করতে পারবো না। ভাই, তবু বলি, একা তো পৃথিবীতে বাঁচা যায় না। তুই তো আছিস আমার জন্য, তুই তো আমার ছোট ভাই। কথাটা শুনেই আরিফ আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে। কাঁদবেই না কেন? সেই ছোট্ট আরিফ আজ বড় হয়ে গেছে। এতিম থেকে বড় একটা বাবার মতো ভাই পেয়েছে। রাস্তা থেকে প্রাসাদে এসেছে, আরও কত কিছু। সবই তো আরিয়ানের। ওই বুকা, এইভাবে বাচ্চাদের মতো কাঁদিস কেন? একটু রেস্ট নে, রাতে এমপির ছেলেকে ওঠাতে হবে। ওকে বস, আমি সময় মতো তৈরি থাকবো। তারা কথা শেষ করে মধ্যরাতে চলে যায় এমপির বাসায়। সেখানে গিয়েই তো আরিয়ান সাহেব পড়েছে বিপাকে। এই কে কে আমার রুমে কে? আরিয়ান নেহার মুখে তার ঠোঁট ডুবিয়ে দেয়, তাকে চুপ করানোর জন্য। ঘটনার আকস্মিকতায় নেহা নিস্তেজ হয়ে যায়, মুখ থেকে আর কোনো কথা বের হয় না। আরিয়ানও ভুল বুঝতে পেরে ঠোঁট সরিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে আর বলে, আপনি এত সুন্দর, এত মায়াবী, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছেন। অনেক সাহস করে আপনার রুমে এসেছি, প্লিজ আর চিল্লাবেন না। কিছু ভুলবেন? বলেন, আমি আছি তো। নেহার মুখে হাত থাকায় কথা বলতে পারছে না, শুধু হুই হুই করছে। আরিয়ান বুঝতে পেরে হাত টান দেয়। নেহা যেন নতুন জীবন ফিরে পেল। আর একটু হলেই তো জীবন শেষ। আপনি কি পাগল? আরেকটু হলেই তো আমি বিদায় জানাতাম পৃথিবীর বুক থেকে। দম বন্ধ হয়ে গিয়েছিল আমার। সরি। রাখেন আপনার সরি। আপনার সরির গুষ্টি কিলাই। আগে বলুন আমার রুমে কিভাবে আর কেন? ওই যে বললাম, ঘুম আসছে না, আপনাকে দেখার জন্য। আর রুমে ঢুকেছি দেওয়াল টপকে। বাঁদর নাকি দেওয়াল টপকে এসেছেন? আমি বাঁদর না, আপনার প্রেমিক পুরুষ।
আর একটা ফাও কথা বললেই চিল্লানি দিব, তখন বুঝবেন প্রেমিক কাকে বলে। ভালোই ভালোই বলছি, এখান থেকে যান। এইভাবে বলছেন কেন? তোমার ঠোঁটে সত্যি অনেক মধু গো, আর একটু দিবে? জুতা দেখছিস? জুতাতে অনেক মধু থাকে, একটু দিব? তোমার চিকন কোমর, আহ কি যে নরম শরীর, একবার পাইলে সারার মতো নহে। ওই মধুয়ারি হবে কি আমার? দাঁড়া, তোকে আমি। কথাটা বলার সাথে সাথে আরিয়ান জানলা বেয়ে নিচে চলে আসে। এদিকে আরিফ বেচারা মশার কামড় খেয়ে শেষ। বস, ওই শালা এমপির বেটা কই? চুপ, একটুর জন্যই বেঁচে গেছি। তুই যে রুমে কথা বলেছিলি, ওটাতে এমপির মেয়ে নেহার রুম। ভাগ্য ভালো ও চিল্লাই নেই। ভাই কিছু কইরেন নাই তো নেহাকে? আমি কিছু করিনি, চিল্লানো থামার জন্য শুধু ওর ঠোঁটে মানে একটু কিস। বুঝেছি ভাই, প্রেমে পড়ে গেছেন। তুইও না, তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ রাফি কোন রুমে। আগামীকাল রাতেই কাজটা সম্পূর্ণ করতে হবে। ওকে বস। এই বলে আরিফ আবারও কাকে যেন কল দেয়। ওপাশ থেকে কিছু একটা বলে কল কেটে দেয়। তারপর আরিফ ঘুমাতে চলে যায়। ঘুম থেকে উঠে আরিয়ানের জন্য কফি তৈরি করে। আরিয়ান সেটা থেকে অনেক খুশি। এই শোন, একটা ভালো ভদ্র মেয়ে দেখবি কালকের ভিতরেই। বস বিয়ে করবেন নাকি? আরামজাদা, তোকে বিয়ে দিব। এভাবে আর কত সকালের ঘুম নষ্ট করে কফি বানাবি? তোকে বিয়ে দিব, তোর বইয়ের হাতের কফিও তো খেতে হবে। হুম, সেটা বলে না। আগে আপনার গলায় রশি দিব, তারপর আমি পরবো, তার আগে না। বেশি কথা বলবি না, আমি কখনো বিয়ে করতে পারবো না, একাই থাকবো। আচ্ছা বস, আপনি একা থাকতে চান কেন? আপনার অতীত সম্পর্কে কিছু বলবেন কি? অতীত বড় কষ্টের রে, অতীত নিয়ে টান দিস না। কলিজাটারে শিরার টুকরা টুকরা করে ফেলাম, তবুও অতীত নিয়ে টান দিস না ছোট। বস, আপনাকে অতীত বলতেই হবে। জিদ করবি না, সময় হলে বলবো। ওকে বস, অপেক্ষায় থাকলাম। আরিয়ান নাস্তা করে কলেজে চলে আসে। আসতেই অবাক, নেহা গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে সকল বান্ধবী, প্রত্যেকের হাতেই লাঠি। ও শোন, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কোনো বলদ নাই তো? এদিকে আয়। না, আমার ভয় করছে। আপনার ওই ডান পাশের মুঠি যদি একবার চেপে ধরে, আমি মশা শেষ। এত কথা না বলে কাছে আয়। নেহা বলাতে ভয়ে ভয়ে আরিয়ান কাছে যায়। এরপর সব বান্ধবী মিলে আরিয়ানকে গণধোলাই দেয়। এই তোরা থাম এবার, না হলে মরে যাবে। কিরে আয়, কিস করবি আমাকে? কর। আমার রুমে যাবি আর? বল শালা। সরি, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে। ওকে, তুই আর কখনো আমার সামনে আসবি না। আর যদি আসিস, সেদিন একদম মেরেই ফেলবো। শালার কি টিস রে, দেখতে ভদ্র, মনে যে এত রাগ, আল্লাহ ভালোই জানে। যার বউ হবে তার কি অবস্থা হবে। এসব কথা ভাবে আর আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে যায়। স্যার আরিয়ানকে দেখে বলে, আরিয়ান, তোমার এই অবস্থা হচ্ছে কিভাবে? স্যার, কলেজে আসার সময় কিছু গরু গাধা মহিষ আমাকে হামলা করেছিল। ভাগ্য ভালো নেহা দেখেছিল, আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। স্যার, নেহার অনেক সাহস। ছেলে হয়ে যেটা পারি না, নেহা মেয়ে হয়ে সেটা করে দেখিয়েছে। সত্যি বলছো? নেহা মনে মনে ভাবে তার প্রশংসা করছে নাকি অপমান করছে। স্যার, আমি আমার দায়িত্ব পালন করেছি। একটা খ্যাত ছেলেকে বাঁচাতে গিয়েছি। আমি মানুষ হিসেবে মানুষকে বাঁচিয়েছি। আমি কোনো গ্রামের খ্যাতকে হেল্প করিনি। নেহা, আজ তোমার এত পরিবর্তন কেন? নেহা কোনো কথার উত্তর দেয় না, চুপ করে বলে থাকে স্যার ক্লাস শেষ করে চলে আসে। এভাবে একে একে সব ক্লাস শেষে ছুটি হয়ে যায়। নেহা প্রথম ক্লাস থেকে আরিয়ানের উপর রেগে আছে। কলেজ শেষে নেহা আরিয়ানকে ডেকে বলে, তুই নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করিস, তাই না? ছি, এসব কথা বলতে নেই। আমি তো ছোট থেকেই বুদ্ধিমান, মা বলতো। দূর, তোর সাথে কথা বলাই বৃথা। এই যে মিস, দিবেন কি আর একটা কিস? জুতা চিনিস? আমার পায়ে আছে 35 টাকা দাম, পছন্দ হলে বলতে পারো, উপহার দিব। কথাটা বলতে দেরি, আরিয়ানকে দৌড়ানি দিতে মোটেই দেরি হয়নি। আরিয়ানও কম কিসে, সে তো ছোট থেকেই দৌড়ে প্রথম হতো স্কুল জীবনে। আজও সেই আগের দিনগুলো ভোলেনি। দাঁড়া শালা, পালাচ্ছিস কেন? বেঁচে থাকলে কাল দেখা হবে। আরিয়ান দৌড়ানোর সময় একটা ধাক্কা খায়, সাথে সাথে পড়ে যায়। কোন গাছের সাথে ধাক্কা লাগলো দেখতে চেষ্টা করে। সামনে একটা মেয়ে দেখতে পায়। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, শ্যামলা রঙের, উঁচু লম্বা, ঠিকঠাক আছে।
সরি, আমি খেয়াল করেছি পিছনে পাগলা কুত্তা দাওয়া করেছে, এই জন্য পালাচ্ছি। এই ভাবতে ভাবতে বসা থেকে ওঠে, বাড়ির দিকে রওনা দেয়। আরিয়ান তোর জন্য মেয়ে পছন্দ করেছে, ওই মেয়েকে তোর বিয়ে করতে হবে। তো পাম দিতে হবে না, কাল থেকে তুই আমার ওই কলেজেই ভর্তি হবি। তবে হ্যাঁ, ছদ্মবেশ ধরতে ভুলবি না। তুই যাবি একদম নর্মাল গ্রামের ছেলের আরিফে। ওকে বস। পরের দিন সকালে আরিফ কলেজে যায়। রাতেই স্যারের সাথে আরিয়ান কথা বলে আরিফের অ্যাডমিন করিয়ে নিয়েছে। পরের দিন সকালে জুনিয়র হয়েও এত সাহস, তুই আমার ছেলেদের কেন মেরেছিস? আজকের পর এই কলেজ আমার, এটা বলেছি তো। ও বলেছিল এটা আমার ভাইয়ের, চল সিদ্ধান্ত নিব, এই কথা বলেও আমাকে নিয়ে এসেছে। এই পাগল, আমার সামনে, আমার কলেজে, আমার মাঠে দাঁড়িয়ে আমাকে ওয়ার্নিং দিচ্ছিস? কোনো মাঠেই কারোর নাম একেবারে লেখা হয় না। যে কেউ বুকে বল রেখে, জান বাজি রেখে যে পুরুষ দাঁড়িয়ে থাকে, ওরই ফিল্ড, ওরই বিল্ড হয়। এই, তুই এত বড় খেলোয়াড়? হ্যাঁ, এত ঘুরে কি দেখিস? চোখ নিচে কর। এই বলে জুনিয়র ভাই আরিফকে মারতে আসে। আরিফ সামনে আসতে পেটের নিচে একটা লাথি দেয়, আর একটা ছেলে দৌড়ে আসতেই নাকের ওপর ঘুষি মারে। সাথে সাথে রক্ত পানির মতো গড়িয়ে পড়ে। হঠাৎ একটা ছেলে পেছন থেকে ছুরি মারতে যায়, আর তখনই আরিয়ান ছেলেটার পিঠ বরাবর লাথি বসিয়ে দেয়। ছেলেটা 10 হাত দূরে গিয়ে পড়ে। আরিফ আরিয়ান দুইজনই ওদের সাথে ফাইট করে, তারপর ওদের আদমোড়া করে। তারপর বলে, আজ থেকে এই কলেজ আমার, আমি যা বলবো তাই মেনে চলবি। কিরে, এসেই ঝামেলা করলি? দূর, ও বস বাদ দেন। এখানে আমি তোর বড় ভাই, আর বস বলে ডাকবি না। ওকে ভাই। ভাই, মেয়েটা কই? তোর দেখি দেরি সহ্য হচ্ছে না। কি যে বলেন না, যার জন্য আসা তাকেই যদি না পাই। ওই দেখ, গেটের দিকে তোর হবু বউ আসছে। মাশাল্লাহ, অনেক সুন্দর, আপনার পছন্দ আছে বলতে হবে। আরিফ চলে যায় তার ক্লাসে, আরিয়ানও চলে যায় ক্লাসে। আজ আরিয়ান একবার তাকায়নি নেহার দিকে। নেহার কেমন জানি বিরক্ত লাগছে, কি জন্য সেটা সে বুঝতে পারছে না। তবে হয়তো আরিয়ানের এমন অমনোযোগের কারণে। আমার কি হয়েছে, কিছুই ভালো লাগছে না কেন? আর ওই আরিয়ানের বাচ্চাটা, ও কেন যে এদিকে তাকাচ্ছে না? ওকে, ওর সাথে ঝগড়া না করলে আমার মন ভালো হবে না। এদিকে আরিয়ান সমস্ত ক্লাস ও অন্য বন্ধুদের সাথে কথা বলে পার করেছে। নেহার দিকে ভুল করেও তাকায়নি। কলেজের ছুটির পর নেহা গেটের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে আরিয়ানের জন্য। আরিয়ান আসতেই কলেজের জামার কলার ধরে বলে, এই কুত্তা, তোর এত দিমাগ কিসে? আজ একবারও আমার দিকে তাকালি না কেন? যা বাবা, তাকালেও দোষ, না তাকালেও দোষ, ভালো বললেও দোষ, খারাপ বললেও দোষ। আচ্ছা, আপনারা বড় লোকদের সমস্যা কি বলুন তো? বাপের টাকা থাকলে নিজের মতো করে সব পাইতে হবে নাকি? গরিবও তো মানুষ। তো লেকচার শোনার জন্য আসেনি, বুঝলি? তুই কালকে থেকে আমার পাশে বসবি, আর আমার সাথে শুধু কথা বলবি। আপনার কথাই কি সব হবে নাকি? তোর মোবাইল নাম্বারটা দে। আমার আপনার মতো দামি ফোন নাই, কোন রকম একটা ভাঙা বাটন ফোন আছে। সমস্যা নেই, তুই নাম্বার দে। ওকে, এই নেন, 017542228। একটা মিসড কল দিয়ে নেহা বলে, আর এই নাম্বারটা সেভ করে রাখবি। আর হ্যাঁ, যখন কল দিব তখনই রিসিভ করবি, নইলে খবর আছে। এখন চ, রাস্তার ওপাশে একটা ফুচকার দোকানে ফুচকা খেতে হবে। সরি, আজ হবে না, আমার একটা ছোট্ট ভাই নতুন ভর্তি হবে, ওকে নিয়ে বাসায় যেতে হবে। ওকে, তাহলে কালকে খাবো। এই বলে নেহা চলে আসে। এদিকে আরিফ ওই মেয়েটার দিকে সমস্ত ক্লাসের সময় তাকিয়ে থাকে। একটা মিনিটও স্যারের কথা শোনেনি। মেয়েটার আরিফের তাকানো দেখে নিজেকে গোপন করতে চায়, কিন্তু পারে না। ছুটির শেষে মেয়েটা সামনে হাঁটছে, পিছন দিক থেকে আরিফ ডাক দেয়, এই যে মিস, একটু শুনবেন? জি বলুন। আপনার নাম কি জানতে পারি? আমার নাম প্রীতি। অনেক সুন্দর নাম। আচ্ছা, আমরা তো একসাথে পড়াশোনা করি, একই ক্লাসে, তাহলে বন্ধু হতে পারি কি? জি আচ্ছা, আজ আসি, আমার বাসায় যেতে হবে, মায়ের ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। আপনার মা বাবা আছে কি? ভাই বোন আছে কি? আমার আম্মু আছে, আর একটা ছোট ভাইও আছে। বাবা কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সরি, তাহলে আপনাদের সংসার কিভাবে চলে? এই কোনো রকমে চলে। আমি কলেজ থেকে বাসায় গিয়ে সেলাই মেশিনের কাজ করি। তারা দুইজনে আরো অনেক কথা বলে, তারপর যার যার বাসায় চলে যায়। আরিফ, মেয়েটার সাথে কথা হয়েছে? জি বস, মেয়েটা বড়ই অসহায়, বাবা নেই, মা আর ছোট একটা ভাই। মাও অসুস্থ,
সেলাই মেশিন চালায় কোনো রকম দিন চালাই। পছন্দ হয়েছে হলে বল, তোদের বিয়ের ব্যবস্থা করি। পছন্দ তো 100%, তবে আমি চাই মেয়েটার সাথে কিছুদিন রিলেশন করে তারপর তাদের পরিবারের দিকটা কিছু উন্নত করে দিব, মায়েরও চিকিৎসা করিয়ে দিব, সবশেষে বিয়ের প্রস্তাব দিব। তাহলে কেমন হবে? তুই যেটা ভালো মনে করিস সেটাই করবি। তবে হ্যাঁ, ওই মেয়েকে এই বাড়ির বউ দেখতেই চাই। একটা কফি বানাতো, তারপর ব্যাগটা রেডি কর, আজ একটাকে উপরে পাঠাতে হবে। ওকে বস। কথাটা বলে আরিফ কফি তৈরি করে, ব্যাগও গুছিয়ে নেয়, ব্যাগটি নিয়ে বাইকে রাখে। তারপর দুইজন দুইটা কালো ড্রেস, মুখে ভয়ঙ্কর মাফিয়া মাস্ক, যে কেউ দেখলে ভয়ে হুঁশ হারাবে, এভাবে চলে আসে একটা বাড়ির পাশে। রাত হয়ে যাওয়াতে ছোট লাইট দিয়ে দেখে দেওয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকে আরিয়ান। তারপর কিছুক্ষণ পর একটা বস্তা কাঁধে নিয়ে ফিরে আসে, অনেক কষ্ট করে বস্তা নিয়ে দেওয়াল টপকায়, ঠিক আগের দিনের জায়গাটাতে লাশটা ফেলে রাখে। পরের দিন সকালে আজ আবার সেই একই ঘটনা। এই শহরের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা আব্দুল খান সাহেবের টুকরো করা দেহ চৌরাস্তায় পাওয়া গেছে। তবে আতঙ্কের বিষয় এটা, পূর্বের লাশের মতো লাশের পাশে রেখা ছিল রক্ত পিপাসিত কিং, কামিং ঢাকা, ক্লিয়ার নাম্বার 2, ওয়েটিং ফর নাম্বার 3। পুলিশের ধারণা এই ভিজেল কিং শহরের দূষিত মানুষগুলোকে শেষ করে সুস্থ পরিবেশ দেবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নাকি ভুল, সেটা আপনারা আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভাই, এই সাংবাদিক তো আসলেই জিনিস একটা, আমার কাজগুলো কি সুন্দর সহজ করে দিচ্ছে। ওয়েটিং ফর ফিউ ডেজ ব্রো। ওকে বস। আজ কলেজে এসেছে আরিফ প্রীতি। কলেজ মাঠের একটা নিম গাছের নিচে বসে গল্প করছে। আরিফ প্রীতিকে বলে, প্রীতি, একটা কথা বলবো, রাখবে? বলো। কথা রাখতে চেষ্টা করব। তোমার মাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে চাই, আর তোমার ছোট ভাইকে স্কুলে ভর্তি করাতে চাই। দয়া দেখাচ্ছ? গরিব মানুষ, তাই বলে কারো কাছে এভাবে ছোট হয়ে বাঁচতে চাই না। আরে এভাবে বলছো কেন? আমার তো মা নেই, আমি তোমার মাকে আমার মা মনে করে চিকিৎসা করব, অন্য কোনো কিছুই না। তবুও। কোনো কিন্তু তবু না, আগামী সপ্তাহ হাসপাতালে ভর্তি করতে হবে। তুমি সব কিছু রেডি করে রেখো, আর কাল তোমার ভাইকে নিয়ে স্কুলে যেতে হবে ভর্তি করাতে। তোমার অনেক টাকা খরচ হবে। সমস্যা নয় তো। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও। আমার তো মোবাইল নেই। বলো কি, এই যুগে এমন মেয়ে কোথাও পাওয়া যায়? প্রতিদিন ভাত খাইতেই কষ্ট হয়, আর মোবাইল কিনবো কিভাবে? এভাবে অনেক দুঃখ সুখের কথা বলে তারা। অন্যদিকে আরিয়ানের সাথে নেহা ফুচকা চটপটি খাচ্ছে। নেহা ভাবে আরিয়ান সত্যি অনেক গরিব, এজন্য খাবারের বিলের সময় নেহা দেয়। কলেজ শেষে সবাই বাসায় চলে আসে। রাতে নেহা আরিয়ানকে কল দেয়। কেমন আছো মিস্টার আরিয়ান? কে বলছেন? ওই হারামজাদা, আমি নেহা। তুই আমার নাম্বারটা সেভ করিস নাই? না, মানে ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে, ঠিক করতে পারিনি, এই জন্য নম্বর দেখি না। একটা কথা বলবো? বলো। তোমার সাথে রিলেশন করতে চাই। দেখো, আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীনও বলতে পারো, তাই আমার পিছে পিছে ঘুরবে না, আমার প্রেমে পড়বে না। আমার কিন্তু তোমার কথা বিশ্বাসই হচ্ছে না, একদমই না। আরে কি মহা ঝামেলা, রাগ। কথাটা বলেই আরিয়ান কল কেটে দেয়। আরিফ, ওই আরিফ, কই রে? এই তো ভাই। চল তো আজকে আর একটু কাজ করে আসি, আজ আর একটা কুত্তার বাচ্চাকে এই দুনিয়া থেকে বিদায় দেব। কে ভাই? কলেজের সভাপতি। শুনেছি কলেজের গরিব মেয়েদের ভর্তি করতে যে টাকা লাগে সেটা দিতে না পারলে সভাপতি দেয়, কিন্তু গোপনে খবর পেয়েছি ওই শালা অসহায় মেয়েদের নিয়ে বিছানায় গরম করে, সাথে আবার কলেজের সমস্ত ড্রাগ সাপ্লাই মূল্য তার সভাপতি। তাহলে আজ থেকে ওকে আমি মারবো ভাই। ও কতটা নিষ্ঠুর হইলে গরিব অসহায় মেয়েদের জীবন নষ্ট করে। ওকে, সমস্যা নেই, চল। কথাগুলো বলার শেষে আরিফ ব্যাগ আর বাইক বের করে। এখন প্রতিদিন বাইক আরিফ চালায়, আর আরিয়ান পিছনে বসে থাকে। সভাপতির বাসার সামনে এসে মুখে সার্জারি মাস্ক ব্যবহার করে যাতে কেউ চিনতে না পারে। তারপর ভিতরে যায়। বাসায় কেউ আছেন? কি রে, কোন হালার বুতাইলো এখন এই শোকের মুহূর্তকে জ্বালাই। সভাপতির রুমে একটা মেয়ের সাথে শারীরিক মিলনে ব্যস্ত। ঠিক এমন সময় আরিফ ডাক দেয়, এজন্য সভাপতি কথাটা বলে, তোর মৃত্যুর দরজায়। শোন, আমি মাতাল না, বুঝলি? মৃত্যু আমাকে দেখে ভয় পায়। দাঁড়া, দেখছি তুই কে।
এই বলে দরজা খুলে আরিয়ান সাথে সাথেই ভিতরে ঢোকে। ভিতরে ঢুকতেই অবাক, গতকাল একটা অসহায় মেয়েকে রাস্তার পাশে সাহায্য চাইতে দেখেছিল, আর আজ সেই মেয়ে সভাপতির রুমে, তাও আবার অর্ধ উলঙ্গ। আরিফ তাড়াতাড়ি করে মেয়েটার গায়ে একটা কাপড় দিয়ে দেয় আর মেয়েটাকে চলে যেতে বলে। কিরে কোত্তার বাচ্চা, তোর ঘরে এত সুন্দর একটা বউ আছে, এই মেয়েটার মতো তোর নিজেরও 2টা মেয়ে আছে, তারপরও তুই এটা কিভাবে করলি? তোর কি একটুও বিবেকে বাঁধলো না? তোকে কি করা যায় বলতো? ওকে কিছুই করতে হবে না, হাত পিছনে দিয়ে বাঁধবি, আর পা দুটো তো আলপিন দিয়ে বানানো, সিরকল দিয়ে বাঁধবি, মুখের ভিতরে মোর্চার গোড়া দিয়ে টিপে লাগিয়ে দিবি। এই তোরা কাকে মারার কথা ভাবছিস? বলোই এমন কথা মাথায় আনবি না। আমার একটা কোলে তোদের একটাও চুলও পাওয়া যাবে না। রাস্তার পাগলা কুকুর ঘেউ ঘেউ করে বেশি, তবে কামড়ারও সাহস পায় না। আর তুই তো লেজ কাটা কুত্তার বাচ্চা, একটু তো চিল্লাবি। সমস্যা নাই বস, ওর চিল্লানি আমি বের করছি। কথাটা বলে আরিফ পেছন থেকে একটা রড দিয়ে মাথায় আঘাত করে, বেহুশ হয়ে যায়। এরপর সভাপতিকে একটা গোপন ঘরে রাখে, হাত চিকন তার দিয়ে শক্ত করে বাঁধে। হালকা খোলার চেষ্টা করলেই হাতটা কেটে পড়ে যাবে। পায়ে আলপিনের তৈরি বেরি দেওয়া, একটু পা নাড়ালেই কাটার মতো আঘাত আসে। একটু আঘাত পেলেই সভাপতি আহ ও মা গো আমাকে বাঁচাও এভাবে চিৎকার করে ওঠে। তবে দুঃখের বিষয়, পাশে কিছু কুত্তা ছাড়া একটা পাখিও নেই। সে বুঝতে পারে মৃত্যু একমাত্র মুক্তির পথ, কেউ আর তাকে বাঁচাতে পারবে না। আচ্ছা মিস নেহা, কালকে আমাকে এভাবে বলছেন কেন? দেখো আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি, আর এটাই সত্য। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই দেশে কি ছেলের অভাব পড়েছে? আমাকে কেন পছন্দ করলে? ছেলের অভাব নেই, তোমার মতো পাগলের অভাব। আমি কখনো তোমার ডাকে সাড়া দিতে পারবো না। আমার অতীত আমাকে বাধা দেয়। অতীত মনে পড়লে অনেক কষ্ট লাগে। আমাকে কি বলতে পারবে সেই অতীত? আমিও জানতে চাই, কি এমন কারণ যে আমাকে তুমি দূরে ঠেলে দিতে চাচ্ছ? চলো আমরা ওইখানে একটু বসি। আচ্ছা চলো তাহলে। এই বলে আরিয়ান ও নেহা চলে আসে একটা গাছের নিচে। গাছটার চারপাশে সুন্দর করে বসার জন্য ইট দিয়ে তৈরি বেঞ্চ করা। কিছুটা দূরে একটা ফুচকার দোকান দেখা যায়। নেহা বায়না করে সে ফুচকা খাবে, তাই আরিয়ান চলে আসে ফুচকা আনতে। এদিকে দেখ কি জিনিস একটা। এই শোন, মুখ সামলে কথা বল, না হলে হাত পায়ের জায়গাতে আর পা হাতের জায়গাতে। কি বললি? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই একটা মেয়ে, আর দেখ আমরা কতগুলো ছেলে। কুকুর দল বেঁধে আসে, আর সিংহ সবসময় একাই শিকার করে। শালির দম আছে দেখছি। আরিয়ান, আরিয়ান! কাকে ডাকছিস? তোর হিরো নাকি? আমি তো গল্পের নায়িকা, তাহলে নায়িকাকে বাঁচাতে নায়ককে তো লাগবেই। ডাক তোর হিরোকে, আজ ওকে মিষ্টি বানিয়ে খাবো, হালুয়া বানাবো। আরিয়ান, ও বাবা আরিয়ান, কই তুমি? আসো, তোমার নায়িকা ডাকে। কথাটা বলতে দেরি নেহার পিছন থেকে একটা ছেলের সামনে পড়ে এসে পড়তে দেরি হলো না। আরিয়ান সিনেমার নায়কদের মতো শার্টের কলারটা একটু উঠিয়ে হালকা ঝাড়ার স্টাইল করে, দেখে মনে হয় পুরাই আগুন। 2-3টে ছেলে আবার এগিয়ে আসে, এদেরকেও বেশ হিরো স্টাইলে ধোলাই করে। একটার উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই, সবগুলো জায়গাতে শুয়ে থাকে। যদি আমার সাথে বদমাশি করতিস তাহলে মাফ করে দিতাম, কিন্তু মেয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার, এটা মানতে নারাজ আমি। কথাটা বলে শেষ করার সাথে সাথে আর একটা ছেলেকে মাটির দিকে ছুঁড়ে মারে আর বলে, এইটা চিরকাল লেভেল হ্যাঁ। তোকে তো এবার ভিলেনের পাওয়ারও দেখাতে হবে। কথাটা বলতে দেরি, কিন্তু আরিয়ানোর বুকের মাঝখানে লাথি মারতে দেরি করেনি। পিছন থেকে একটা ছেলে আরিয়ানকে মারতে আসে। আরিয়ান সেই ছেলেটার নাক বরাবর ঘুষি মারে, সাথে সাথে রক্ত বের হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে অনেক সময় মারামারি করে এক সময় ছেলেগুলোর লিডার বলে, প্লিজ ভাই, আমাকে মাফ করে দেন, বুঝতে পেরেছি সবসময় হিরোদের জয় হয়। কথাটা বলেই সব ছেলেগুলো একসাথে দৌড়ে পালায়। বাহ, তুমি তো সেই পুরো দেখছি। কিভাবে শিখলে? আমাকেও একটু শিখাবে কি? তুমি শিখে কি করবে? আর হ্যাঁ, এই অল্প কিছু মার শিখেছি নিজেকে রক্ষা করার জন্য। এভাবে গরু পিটানি দিয়ে বলছো অল্প? বাবা গো, না জানি আরো কত প্রকার মার আছে। আচ্ছা তুমি এবার বলো তোমার কথা। কালকে বললে হয় না বুঝি? আজকে হাতে অনেক সময় আছে, তুমি এখানে বসো আর বলো। আরিয়ানের অতীতের কথা মনে করে কতই না সুন্দর ছিল সেই দিন।
মা সকালে ডেকে তুলতো ঘুম থেকে, বাবা 2 টাকার একটা পাখিওয়ালা নোট রেখে দিত বালিশের কাছে। ঘুম ভাঙতেই সে কি খুশি। আমার বাবা ছিল একজন সরকারি চাকরিজীবী। আমাদের সংসারে কোনো অশান্তি ছিল না। আমার ছোট্ট একটা বোনও আছে। মা বাড়িতে কাজ করত। আমার বাবা গ্রাম থেকে শহরে বদলি হয়। সরকারি চাকরিজীবী বলে কথা, তা আমার উচ্চতর পদে। বাবাকে এলাকা সহ অফিসের সবাই অনেক সম্মান করত। আমার বাবা ছিলেন একজন সৎ অফিসার, কখনো টাকার জন্য নিজের মানুষতত্ত্ব হারায়নি। কথাটা বলার সময় আরিয়ান চোখের পানি মোছে, তারপর আবার বলতে শুরু করে। আমি তখন ঢাকা শহরে নতুন এসেছিলাম, বাবার বদলি হয়ে। ছোট্ট বোনটা কথা বলা শিখে গেছে। ও আমাকে ছাড়া কিছুই বোঝে না, সারাদিন ভাইয়া ভাইয়া বলে ডাকে। ওই আরিয়ান, তোর বোনটা কোথায়? দেখ তো। জি মা, এই দেখো আমার পাগলি বোনটা আমার পাশে ঘুমিয়ে আছে। তোর বোনটা একদম তোর মতো, ঘুম ছাড়া কিছুই বোঝে না। মা, ও তো অনেক ছোট, তাই না? আমার পাগলিটা যখন বড় হবে তখন দেখবা সবার আগে ও ঘুম থেকে উঠবে। যা, তোরে আর গুণ গাইতে হবে না, ফ্রেশ হয়ে আয়, তোর নাস্তা দিচ্ছি। কই গো আমার নবাব পুত্র, একটু দর্শন দিয়ে মনটা ভরিয়ে দাও, সাথে আমার মা কেউ নিয়ে আসো। আব্বু, রিয়া তো ঘুমাচ্ছে, এখন ডাকলে কান্না করবে। থাক না আমার বোনটা। তোরা 2 ভাই বোন একে অন্যের পরিপূরক, কেউ যেন কাউকে ছাড়া থাকতেই পারিস না। তোমার হিংসা হয় বুঝে? হিংসা হবে কেন? তা তোর জেএসসি পরীক্ষা শুরু কবে থেকে? আব্বু, তুমি কি ভুলে গেছো নভেম্বর মাস থেকে যে পরীক্ষা হয়? হ্যাঁ, মনে ছিল না। বাবাটা এইভাবে গল্প না করে বলি খাবারগুলো খাও তো বাপু। মায়ের কথা শুনে তারা দুইজনই খাবার খায়। খাওয়া শেষে বাবা অফিসে আর আরিয়ান স্কুলে চলে আসে। স্কুলের সকল মেয়ের ক্রাশ আরিয়ান। ক্রাশ হবেই না কেন, দেখতে যেমন সুন্দর সুদর্শন, ঠিক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবে বলে জিম করে, বডিও সেই বানিয়েছে, একদম সিনেমার হিরোর মতো। সাথে পড়াশুনো ও ক্লাসের প্রথম সে। আরিয়ান ক্লাস শেষে মাঠের একটা কোণে দাঁড়িয়ে কি যেন দেখছিল। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত রাখে আর বলে, কি করো এখানে একা দাঁড়িয়ে? আরে নীলা, তুই এখানে? আমি তো দেখছিলাম সৃষ্টিকর্তা কি সুন্দর সৃষ্টি, কতই না নিখুঁত তৈরি। আকাশে পাখি উঠছে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। পানির নিচে মাছ, দম আটকে যাওয়ার কোনো ভয় নেই। সত্যি প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। তাই? আর আমি তোর কাছে কেমন? তুই তো অনেক ভালো, পড়াশোনাও ভালো, দেখতেও ভালো। আরিয়ান, তোকে আমি পছন্দ করি, ভালোবাসি তোকে, তোকে আমার আপন করে পেতে চাই। হবি কি তুই আমার? তুই কি পাগল নাকি? তুই আমি দুজনে এখনো অনেক ছোট, এসব বাজে কাজ করার সময় এখনো হয়নি। কলেজ শেষ কর, তারপর এসব নিয়ে ভাববো। তুই রাজি থাকলে বল, আমি আমার আব্বুকে বলে তোকে বিয়ে করব। বিয়ের পরে না হয় পড়াশোনা করব। দেখ নীলা, এমন চিন্তা ভাবনা করলে আমার সাথে তোর কথা বলা বন্ধ হয়ে যাবে, আমাকে দেখতেও পাবি না। কথাটা বলেই আরিয়ান চলে যায়। নীলা পেছন থেকে অনেক ডাকাডাকি করে, তবুও কোনো কাজ হয় না। আরিয়ান বাসায় গিয়ে বাবাকে স্কুল পরিবর্তনের কথা বলে, কিন্তু সামনে পরীক্ষার কথা চিন্তা করে বাবা রাজি হলো না। আরিয়ান কোনো কিছু না ভেবে নিজের মতো করেই পড়াশোনা চালিয়ে যায়। আজ থেকে আরিয়ানের জেএসসি পরীক্ষা শুরু। আব্বু তাকে পরীক্ষার হলে দিয়ে আসে। আসার সময় আরিয়ান পড়ে বিভাগে। আব্বুর অফিসে কাজ থাকায় আসতে পারে না, বাসাও অনেকটাই দূরে। নীলার আব্বু এসেছে নীলাকে নিতে। আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা বলল, আরিয়ান, কি হয়েছে তোমার? আঙ্কেল আসে নাই? না, এতক্ষণ তো চলে আসার কথা, হয়তো অফিসে কোনো কাজ আছে, এই জন্য দেরি হচ্ছে। যদি কিছু মনে না করো তাহলে আমাদের সাথে যেতে পারো, রাস্তা তো একটাই। আরিয়ান কিছুক্ষণ ভাবে, কোনো উপায় না পেয়ে নীলার সাথেই চলে আসে। নীলার আব্বু থাকায় তেমন একটা কথা হয়নি। আরিয়ান বাসার সামনে নেমে আসে। বাড়িতে ঢুকে অবাক, মা ফ্লোরে পড়ে আছে, ছোট বোনটার হাতে রক্ত, কান্না করছে। মা, ও মা, কি হয়েছে? বোন আমার কি হয়েছে বল, কান্না করছিস কেন? কি হয়েছে বল? ভাইয়া, কিছু বাজে লোক এসেছিল,
মাকে মেরেছে আর আমার হাতে ছুরির আঘাত করেছে। আরো বলেছে আব্বু যদি কাগজে স্বাক্ষর না করে তাহলে সবাইকে মেরে ফেলবে। ওদের নাম কি বলছে জানিস কি? না ভাইয়া, শুধু বলেছে এমপির ডান হাত আর একজন বলেছিল সভাপতি সাহেব। কথাটা শুনে তারপর মায়ের মুখে পানি মেরে হুঁশ ফেরায়। মা কি হয়েছে? আর ওরা কারা? ওরা এখানকার এমপির চ্যালেঞ্জগণ। একটা খারাপ কাজের জন্য তোর আব্বুকে ঘুষ দিতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। এই জন্য আমাদের ওপর হামলা করেছে। দেখ তোর বোনটার হাত কেটেছে। বলেছে কাগজে স্বাক্ষর না করলে মেরে ফেলবে। তুমি ভেবো না মা, আমি বাবাকে বলবো কালকে এই নিষিদ্ধ শহর থেকে বিদায় নিতে। এই শহরে শুধু রক্তের খেলা চলে, এখানে থাকা যাবে না। আরিয়ানের বাবা দরজা থেকে ভিতরে পা দিতেও সেও একই কাণ্ড দেখে, তাই তো সিদ্ধান্ত নেয় কালকেই গ্রামে চলে যাবে। আরিয়ান, কাল স্যারকে বলে টিসি নিয়ে আসবি আর তোর সকল জিনিস গুছিয়ে রাখবি। সকাল সকাল চলে যেতে হবে। বাবা আমার পরীক্ষা শেষ হলেই যাই, নাহলে তো আবার 1 বছর পিছনে পড়ে যাব। ছেলের কথায় বাবার হুঁশ ফিরল। ওকে বাবা, তাহলে পরীক্ষা শেষ হলেই চলে যাব। হঠাৎ একদিন পরীক্ষার শেষে রাস্তা দিয়ে আরিয়ান আর নীলা হেঁটে আসছিল। পেছন থেকে একটা গাড়ি এসে তাদের দুইজনকে নিয়ে চলে আসে। আরিয়ান ছোট থাকায় ততটা মারামারি করতে পারে না। ওরা অনেকজন থাকায় আরিয়ানকে আত্মরা করে। সেদিন আমাকে মারাতে কষ্টে পাইছি, যখন একটা ছেলে বলেছিল এটা ওই ছেলের গার্লফ্রেন্ড, ওর সাথে এই মেয়েটার বিয়ে ঠিক করেছে তাদের বাবারা। সবার আগে হবু বউকে বিদায় দিব, তখন আমার কান্নার চোখ ভিজে পানি মাটিতে গড়িয়ে পড়ে। 2টা ছেলে মিলে নীলাকে সারা রাত ভোগ করে। তারপর সকালে তাদের সাথে থাকা অন্য ছেলেরা সারাদিন কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খায় নীলাকে। নীলার শরীরে ব্যথা আর রক্তক্ষরণের কারণে আধামরা হয়ে যায়। এভাবে 2 দিন নীলার দেহে কুকুরের থাপা পড়ে। আমিও অনুপায় ছিলাম, চোখ বুঝেই দেখছি। এক টুকরো কাপড়ও ছিল না শরীরে। আজ আমার জন্য হয়েছে। আরিয়ানের সামনে নীলার এই করুণ দশা এটা কিছুতেই মেনে নিতে পারছে না। 2 দিন পর বিকালে আরিয়ানের বাসার সামনে আদমারা আরিয়ান আর নীলার নিথর শ্বাসহীন দেহটা রেখে যায়। আরিয়ানের মা দেখে মাথা নিচু করে চিল্লিয়ে ওঠে আর বেহুশ হয়ে যায়। হবু বৌমার সাথে ছেলের এই করুণ অবস্থা দেখে রাস্তার কুকুরও এভাবে কারো কামড় দেয় না যেভাবে নীলার দেহে কামড় দিয়েছে। ওরা মানুষরূপী জানোয়ার। কথাগুলো বলতে গিয়ে আরিয়ান কান্না করে। তুমি কি সেদিন ওই ছেলেগুলোকে দেখেছিলে? হ্যাঁ দেখছিলাম, ওরা যখন নীলার সাথে নিষ্ঠুর খেলায় মগ্ন ছিল তখন দেখছিলাম। আর ওরা নিজেরাই বলেছিল ওদের পরিচয়। তুমি ওদের পরিচয় জানো? জানি, আর সেটার সময় হলে তোমাকে জানাবো, এখন না। আচ্ছা, তোমার বাবা মা বোনের এখন কি অবস্থা? বাবা মাকে কিছুদিন পর কার অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে, কিন্তু নাম দেয় দুর্ঘটনা। কি আজব তাই না? কত সহজে একটা পরিবারকে শেষ করে দিল। তোমার বোন কোথায়? বোন এখনো বেঁচে আছে, তবে শুধু শ্বাস চলছে, কোমাতে আছে। সৃষ্টিকর্তা যদি চান তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আমার বোনের চুরি পড়া হাতটা এখন চোখের সামনে ভাসে। আমি রাতে ঘুমাতে পারি না। আমার কলজার বোনটা আজ জীবন্ত লাশ। যেদিন জানতে পারবো এর পিছনে কার হাত, সেদিন এই কুত্তর বাচ্চার শেষ দিন হবে। আমিও তোমার সাথে থাকতে চাই, তোমার বাবা মার হবু বউ। বোনের বিচার করতে হবে তো, ওদেরকেও কঠিন শাস্তি দিতে হবে। যদি তোমার কোনো আপন কেউ হয়ে থাকে তাহলে? কুত্তা কখনো আপন হয় না, অন্য কেউ খাবার দিলে তার পিছনেই ঘোরে। আশা করি আমার জবাব পেয়েছো। সমস্যা নেই, আমি একাই সবাইকে শেষ করব। আচ্ছা, তাহলে তুমি এখানে আর এভাবে খ্যাত হয়ে কেন? আমি জানি এখানকার কলেজের স্যার সহ সভাপতি, মাদকের রাজা। যদি সত্যি পরিচয় দিতাম তাহলে হয়তো এখানে দাঁড়াতে পারতাম না। তোমার বোন কোন হসপিটালে? আমি দেখতে যাব। ঢাকা মেডিকেলে আছে, কিছুদিন পর নিয়ে যাব। চলো এখন যাই, অনেক সময় পার হয়ে গিয়েছে। আবু রাগ করবে।
তারপর তারা দুইজনেই বাসায় চলে যায়। রাতে আরিয়ান আরিফ এমপি ছেলেকে তুলে নিয়ে আসে। তাকেও সভাপতি মতো বিভিন্নভাবে আঘাত করে, একটা হাত কেটে নেয়। তারপর সেখানে কাঁচা মরিচ লাগিয়ে দেয়, সাথে হালকা লবণ। ভাই এতটুকুতে হবে না, কুত্তার বাচ্চার আরও কঠিন শাস্তি দিব। আর কি করবি? ওর একটা পায়ের নখ তুলে তাতে গোলমরিচের গুঁড়ার সালতে হালকা লবণ। তাহলে দাঁড়িয়ে না থেকে কাজটা শেষ করে চল। দুইজনকে একসাথে বেঁধে রাখে। দুইজনই অনেক চেষ্টা করছে, তবে সব চেষ্টা বৃথা চলে যায়। এদিকে এমপি ছিলেন নিখোঁজ সারা শহর জেনে গেছে। নেহা ও ভাইকে খুঁজছে। নেহা আরিয়ানকে কল দেয়। আরিয়ান, আমার ভাই নিখোঁজ। জানো জানো তুমি এটা সম্পর্কে? কিভাবে বলবো? দেখ গিয়ে, কোনো মেয়ের নিয়ে নেশা করে হোস্টেলে পড়ে আছে। আমার ভাই মোটেও এমন না, কখনো মেয়েদের নিয়ে চলাফেরা করে না। তোমার ভাই কেমন আমি জানি, আমার বুঝতে হবে না। আমি এই শহরের প্রতিটা ইটও চিনি। ওকে। কথাটা বলে নেহা ফোনটা কেটে দেয়। তারপর আব্বুর সাথে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লিখে আসে। এদিকে আরিয়ান আজ রাতে আরও একটা ধর্ষককে তুলে নিয়ে আসে। তাকেও এমপি ছেলের মতো একই শাস্তি দেয়। তিনজনকে একসাথে বেঁধে পায়ের তলে বরফ রাখে, চিল্লাতে না দেওয়ার জন্য মুখে টেপ বেঁধে দেয়। এভাবে চলে যায় আরও 2 দিন। তারপর সব আরিফ আরিয়ান আরও দুইজনকে তুলে নিয়ে আসে। এদেরকেও একই শাস্তি দেয়। তবে কেউ এখনো জানে না তাদের কিসের অপরাধে এভাবে মারা হচ্ছে। সবার সামনে আজ সরাসরি আরিয়ান দেখা করে। এতদিন মাস্ক মুখে দিয়ে থাকতো, আর আজ মাস্ক বাদেই এসেছে। কিরে, চিনতে পেরেছিস আমাকে? আরিয়ান তুই? হ্যাঁ আমি। আর তোদের জম। তুই তো বোকা ভদ্র একটা ছেলে। ছোটকাল থেকে স্বপ্ন ছিল ভালো মানুষ হব। ছোটবেলা শেষ, স্বপ্নও শেষ। এখন দুনিয়া যেভাবে চলে আমিও সেভাবে চলি। আমাকে চিনতে ভুল করছিস তুই। আমি এমপির ছেলে। বাবা জানতে পারলে তোকে 1 মিনিটে শেষ করে দিবে। পাগল বলে কি, একটু ধৈর্য ধর, তোর বাবাকেও দেখতে পাবি। তোর এই কাজ কিন্তু ঠিক হচ্ছে না, একদিন অনেক কাঁদিতে হবে তোর। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আরিয়ান যদি একবার বলে, সময়ও তার গতি পাল্টে ফেলে। কথাটা বলে রাফির একটা আঙুল কেটে দেয়, এমপিকে পাঠিয়ে দেয়, সাথে একটা চিরকুট। সেখানে লেখা ছিল, এমপি ওরফে ডাক ডিলার, ধর্ষণকারী লিডার, আগামী 48 ঘন্টার ভিতরে তোকে তোর ছেলের কাছে পৌঁছে দিব। চিরকুট পড়তেই এমপির মাথায় বাজ পড়ে। সে ভাবছে তার মৃত্যু চোখের সামনে। এমপির ডান হাত, তার ছেলেসহ সকল পার্টনার এখন বন্দী এই ছেলের কাছে। কে এই ছেলে? কি চাই? আমার সাথে কিসের শত্রুতা? বাবা, এভাবে চিল্লাচ্ছ কেন? আজও ওই ছেলেটা এই চিরকুট দিছে, আর সাথে 48 ঘন্টা সময়। আমি এখন কি করব? পুলিশ সেভ রাখো, তাহলেই তো হয়। আর তুমি তো এমপি, তাহলে এত ভয় কেন? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এমপি পুলিশ পাহারায় রাখে। রুমে আধুনিক সিকিউরিটি, এছাড়া প্রতিটি কোনায় কোনায় সিসি ক্যামেরা। একটু পিপিলিকাও ঢুকতে অনুমতি লাগবে। পরের দিন নেহার আরিয়ানকে এমপির বাসায় ডাকে। নেহা আরিয়ানের হেল্প চায় তার বাবাকে রক্ষা করতে। সে তো আর জানে না আরিয়ান নিজেই রক্ত পিপাসিত কিং অফ ভিলেজ মাফিয়া। তারপর নেহার রুমে পৌঁছতে দেয় আরিয়ানকে। আচ্ছা, তোমাদের বাসায় এত পুলিশ কেন, আর এত সিকিউরিটি কেন? এর জন্যই তো তোমাকে ডাকছি। জানো আরিয়ান, কেউ একজন আমার ভাইকে কিডন্যাপ করেছে, আর আমার বাবাকে মারার হুমকি দিচ্ছে। 48 ঘন্টা সময় দিয়েছে। এখন কি করব বলো? তোমার বাবা কিসের ভয়? সে তো এমপি, তার হাতে অনেক ক্ষমতা, চাইলে তো সবই পারে। তারপরেও কেন জানি একটা ভয় কাজ করছে। আমি জানতে পেরেছি ভিলেজ কিং আমার আব্বুর পিছনে লেগেছে। আমি শুনেছি ভিলেজ কিং কখনো বিনা অপরাধে কাউকে মারে না। তাহলে তোমার বাবা ভয় কিসের? সে কি অপরাধ করেছে? জানি না, আমি তো দেশের বাইরে থাকতাম, গত মাস দেশে এসেছি। যদি কেউ অপরাধ করে তার শাস্তি পেতেই হবে, আর যদি সে অপরাধ না করে তাহলে কিছুই হবে না। তবে হ্যাঁ, ভিলেজ কিং একবার যা বলে তা করেই ছাড়ে, কোনো বাধায় আটকাতে পারে না। কথাটা বলে শেষ করার আগেই বাইরে একটা বোমা হামলা হয়। সকল পুলিশ যেখানে চলে যায়। এই সুযোগে আরিফ রুমে আসে, বিদ্যুৎ লাইনের তার কেটে দেয়। আরিয়ান এমপির মুখে কাপড় দিয়ে পিছনে হাত বাঁধে, খুব সাবধানে আরিফের হাতে তুলে দেয়। আরিফও জায়গা মতো নিয়ে আসে। গাড়িতে আসার সময় চেতনানাশক ওষুধ দেওয়াতে বেহুশ হয়ে যায়।
তাকেও রাফিদের মতো বাধা হয়। কে কার এত বড় সাহস এই এমপিকে বেঁধে রাখে? हम हैं तुम्हारा बाप। आर्यन তুই? हाँ मैं हूँ तुम्हारा मौत, आज तुमको मैं। কথাটা বলা শেষ করার আগেই রাফি বলে, আমার বাবাকে ছেড়ে দে, না হলে কি? এই দেখ, তোর বাবার একটা হাত কেটে নিলাম, কি করবি তুই? হাত কাটাতে এমপি চিল্লায়, কিন্তু কোনো লাভ নাই তো, মুখে টেপ মারা, চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ তার আওয়াজ। আর সব কুত্তাগুলোকে গাড়িতে ওঠা আর নদীর ধারে নিয়ে আয়। ওকে বস। আরিফ সবাইকে কল দেয়। এমপি সহ 10 জনকে রশি দিয়ে বেঁধে নদীর তীরে নিয়ে আসে। কিছুক্ষণ পর আরিয়ান আসে। এই আরিয়ান, তোর পরিচয় কি আর কিসের জন্য মারতে চাইছিস আমাকে? তোর মনে পড়ে 10 বছর আগে একটা পরিবারকে কিভাবে হত্যা করেছিস? তোর ছেলে একটা নিরীহ মেয়েকে কুকুরের মতো কামড়িয়ে খেয়েছিল, মনে আছে কি? একজন মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণ করেছে। মনে পড়ে কি সেই দিনের কথা, যেদিন একটা ছোট মেয়ের হাত কেটেছিল? কি দোষ ছিল ওই ছোট্ট অবুঝ মেয়েটার? তার মানে তুই সেই আরিয়ান, আর আজকের আরিয়ান? হ্যাঁ, আমি সেই হতভাগা আরিয়ান যে নিজের হবু বউকে নিজের চোখের সামনে কুত্তার খাবার হতে দেখেছে, কিছুই করতে পারেনি। আমি সেই ছেলে যে বাবা মাকে মৃত্যু থেকে বাঁচাতে পারেনি। আমি সেই ছেলে যে কিনা ছোট বোনটার ভবিষ্যৎ করাতে পারেনি। তুই কি চাস আমাদের থেকে এখন? তোদের জীবন চাই। তুই চিনছিস না আমাকে? আমার একটা কোলে তুই ধ্বংস হয়ে যাবি। আমি শুধু এমপি না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালয়েশিয়া সব বিশ্বের 30টা দেশের ড্রাগস ব্যবসায়ীর লিডার। তুই বল, কত টাকা চাস তুই? টাকা টাকা টাকা, এই টাকাই সুখ পাবো আমি? পাবো না। আমি চাই রক্ত, তোদের রক্ত। আরে পাগল, তুই ভুলে যাচ্ছিস কেন? তোর মা বাবা হবু বউকে আমার আদেশে মারা হয়েছে। তোকেও মারতে আমার একটা বারও ভাবা লাগবে না। আরে পাগল, তুই নিজেই তো মৃত, তাহলে মারবি কিভাবে? নিজের মৃত্যু চোখের সামনে দেখে পাগল হয়ে গেছিস। কথা বলে আরিয়ান এমপি বাদে সবাইকে বুলেটের আঘাতে রক্তের খেলা শুরু করে। এদিকে আরিফ বুলেটের পুরা জায়গাতে কাঁচামরিচ আর লবণ লাগাচ্ছে। এই কি করছিস এটা? ওরা তো মারা যাবে। আরিফ, এটাকেও লাগা বলেই আরিয়ান এমপির পায়ে গুলি করে। আরিফ তাকেও মরিচ লবণ লাগিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ শাস্তি দেওয়ার পর সবার দেহ থেকে মাথা আলাদা করে দেয়। এইদিকে এইসব দৃশ্য নেহা লাইভে দেখতে পায়। আরিয়ান একটা টিভি চ্যানেলকে নিয়ে এসেছিল সব ঘটনা লাইভ করার জন্য। আরিয়ান, তুমি নিজেই ভিলেজ কিং অফ মাফিয়া? আমি রক্ত পিশাচিত কিং। আমি এতদিন তোমার সাথে চলেও চিনতে পারিনি। মানুষ চেনা এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আমরা সবসময় চোখে যেটা দেখি সেটাই সঠিক হয় না। আচ্ছা চলো না আমরা বিয়ে করে ফেলি। তোমার বাবা ভাইয়ের খুনিকে বিয়ে করবে তুমি? আমি তাদের থেকেই শুনছি তারা কেমন ছিল। বাবা ভাইয়ের পরিচয় দিতেও লজ্জা লাগছে। তুমি চলো, আজই বিয়ে করব। ওকে চলো পাগলি, না হলে তো আমার ভিলেজ লাভার তৈরি করা হবে না। ওই বিয়ে তো করেই নিলাম, এখন তো বাসর রাত, আমার কিন্তু মোটেও ভয় করছে না। তাহলে আসো, আজ থেকে লাভার কিং তৈরি করার যুদ্ধ শুরু করি। ওকে জানো, স্টার্ট ফাইট ফর ভিলেজ লাভার কিং। ওয়েট গাইস, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আমাদের আরেকটি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে ভিজিট করে দেখে আসতে পারেন। সেখানে অনেক ধরনের গল্প আপলোড করা হয়, লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া হবে। আর হ্যাঁ, নতুন গল্প খুবই শীঘ্র আসতে চলছে। গল্পটি এমন হতে যাচ্ছে, থাক কমও না। সো আশা করি গল্পটা খুবই ভালো হবে। সো গল্পটি 2 দিন পরেই আপলোড করা হবে।